হজের ময়দানে শয়তানের স্তম্ভে পাথর ছুঁড়ে মারার দৃশ্য তো দেখেছেন, কিন্তু এবার খোদ তেহরানের রাজপথে লাখ লাখ মানুষের সামনে শয়তান বানিয়ে পাথর মারা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে। শুধু তাই নয়, ট্রাম্পের মাথার দাম ঘোষণা করা হয়েছে আকাশচুম্বী, পুরো 20 মিলিয়ন বা 2 কোটি মার্কিন ডলার। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরান এখন যেন এক অপরাজেয় ও রণহুঙ্কার দেয়া নায়কের ভূমিকায়। হোয়াইট হাউসের হুমকি ধমকিকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল তেহরান। শয়তানের স্তম্ভে পাথর, ট্রাম্পের প্রতীকী বিচার। গত 28 ফেব্রুয়ারির সেই হামলার পর ইরান যে একটুও দমে যায়নি, বরং আরও আগ্রাসী ও অপ্রতিরোধ হয়ে উঠেছে, তার সবচেয়ে বড় প্রমাণ মিলল তেহরানের আজাদি স্ট্রিটে। খামেনির শেষকৃত্যের মিছিলে অংশ নেয়া লাখো লোকাতুর জনতা হঠাৎ করেই এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়ে বসেন। ইসলামের পবিত্র হজ ব্রত পালনের সময় যেভাবে রোমি আল জামারাত বা শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপ করা হয়, ঠিক সেই আচারের অনুকরণে ডোনাল্ড ট্রাম্পের বিশাল আকৃতির ছবিতে নুড়ি পাথর ছুটতে শুরু করে ক্ষুব্ধ জনতা। এর মাধ্যমে ইরানিরা স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের চোখে ট্রাম্প আর কোনো পরাশক্তির নেতা নন, বরং এক চরম অন্যায়ের প্রতীক, যাকে যে কোনো মূল্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। $20 মিলিয়ন বাউন্টি ও মোস্ট ওয়ান্টেড ব্যানার। তবে সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর জন্য। জানাজা মিছিলের মাঝে হঠাৎ দেখা যায় এক নারীর হাতে উঁচিয়ে ধরা ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত একটি বিশালাকার মোস্ট ওয়ান্টেড ব্যানার, যেখানে বড় বড় ইংরেজি অক্ষরে লেখা ছিল কিল ট্রাম্প। শুধু স্লোগান দিয়েই ক্ষান্ত হয়নি বিক্ষুব্ধ জনতা। খামেনির মৃত্যুর চূড়ান্ত প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে জীবিত অথবা মৃত এনে দিতে পারলে $2 কোটি মার্কিন বিশাল বাউন্টি বা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সেখান থেকে। এই ঘোষণা ওয়াশিংটনের ডিফেন্স ইন্টেলিজেন্সের ভেতরে রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের হিট লিস্ট ও নায়কের আসনে ইরান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে আসছে। কিন্তু এবারের জানাজা শুধু শোকের অনুষ্ঠান ছিল না, এটি ছিল মার্কিন প্রশাসনের জন্য এক ওপেন ডেথ ওয়ারেন্ট। মিছিল থেকে ট্রাম্পের পাশাপাশি তার প্রশাসনের তথাকথিত যুদ্ধবাজ উপদেষ্টাদের একটি লম্বা তালিকাও জনসাধারণের মধ্যে বিলি করা হয়েছে। জেডি ভ্যান্স থেকে শুরু করে পিট হেগসেথ কিংবা ইসরায়েলের নেতানিয়াহু, সবাইকে এই প্রতিশোধের ভবিষ্যৎ লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে আইআরজিসি সমর্থকরা। পরাশক্তিকে ওপেন চ্যালেঞ্জ। যেখানে বিশ্বের বড় বড় দেশ আমেরিকার নাম নিতে ভয় পায়, সেখানে ইরান আজ নায়কের আসনে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্টকে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ান্টেড অপরাধী হিসেবে ঘোষণা করে দিল। আমেরিকা ধ্বংস হোক স্লোগান আর মার্কিন পতাকা পোড়ানোর এই দৃশ্য বলে দিচ্ছে, পারস্য উপসাগরে এখন আর ওয়াশিংটনের কোনো দাদাগিরি খাটবে না। ইরানিরা প্রমাণ করে দিয়েছে, আঘাত যেখানেই আসুক তারা মাথা নত করবে না। ট্রাম্পের ওপর এই $20 মিলিয়ন বাউন্টি কি মার্কিন সাম্রাজ্যবাদের পতনের নতুন কাউন্টডাউন? বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যারা ইরানকে কেবলই এক অবরুদ্ধ দেশ ভেবে ভুল করেছিলেন, তাদের হিসাব আজ ওলটপালট। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধের দামামা, আর সেই রণক্ষেত্রের অকুতভয় সেনাপতি ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান আজ এমন এক মাস্টার গেম খেলছে যা পারমাণবিক বোমার চেয়েও ধ্বংসাত্মক। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যখন বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের সমতুল্য হাতিয়ার আছে, তখন কেঁপে ওঠে হোয়াইট হাউস, ঘুমোড়ে ইসরায়েলের নীতি নির্ধারকদের। কোনো ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমা নয়, ইরান আজ বিশ্ব অর্থনীতির রক চিপে ধরেছে তার ভৌগোলিক পরাক্রম দিয়ে। ওয়াশিংটন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে তেহরান আজ পুরোপুরি প্রস্তুত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের কাছে এখন 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে। তেহরান যদি চায়, তবে সামান্য সময়ের ব্যবধানে একে 90% উন্নীত করে অনায়াসে 10টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। যদিও ইরান বলছে তাদের কোনো মারণাস্ত্র তৈরির পরিকল্পনা নেই, তবে তারা পশ্চিমাদের জন্য এক অলঙ্ঘনীয় রেডলাইন বা চূড়ান্ত সীমা টেনে দিয়েছে। ট্রাম্প প্রশাসন যতই দাবি করুক যে তেহরান পারমাণবিক অস্ত্র বানাবে না, খোদ মার্কিন সামরিক কমান্ড কিন্তু জানে ইরানকে আর দমানো সম্ভব নয়। তেহরানের বার্তা পরিষ্কার, তাদের পারমাণবিক কার্যক্রমে বাধা দেওয়ার ক্ষমতা আজ আর কোনো পশ্চিমা শক্তির নেই। কিন্তু পারমাণবিক বোমার চেয়েও যে অস্ত্রটি ওয়াশিংটন ও ইসরায়েলকে সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে, তা হলো কৌশলগত হরমুজ প্রণালী। এই জলপথকে মেদভেদেভ কেন পারমাণবিক অস্ত্রের সমতুল্য বললেন?
কারণ বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 20% পার হয় এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিকতা দেখায় তবে এই জলপথ নিমিষেই রণক্ষেত্রে পরিণত হবে। হরমুজ প্রণালীতে ইসরায়েল বা মার্কিন সংশ্লিষ্ট কোনো জাহাজ প্রবেশ করলেই তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরান যদি কেবল এই একটি জলপথের তালা বন্ধ করে দেয় তবে মুহূর্তের মধ্যে ধসে পড়বে পুরো বৈশ্বিক অর্থনীতি, হু হু করে বাড়বে জ্বালানির দাম। আর এটাই ইরানের আসল অদৃশ্য পারমাণবিক বোমা। খেলার মোড় এখানেই শেষ নয়। ইরানের কাছে রয়েছে এক বিধ্বংসী ব্যাকআপ অস্ত্র যার নাম বাব আল মান্দাব প্রণালী। লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করা এই কৌশলগত জলপথে রাজত্ব করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের গ্রিন সিগন্যাল পেয়ে হুথিরা ইতিমধ্যে ইসরায়েলি ও মার্কিন জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই সামুদ্রিক রুট চিরতরে বন্ধের হুঙ্কার দিয়েছে। একদিকে হরমুজ, অন্যদিকে বাব আল মান্দাব, এই দুই জলপথের চাবিকাঠি এখন তেহরানের হাতে। বৃহত্তর আঞ্চলিক সংঘাত শুরু হলে এই দুই জলপথ পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। মার্কিন প্রশাসনের সাথে সাময়িক সমঝোতা চললেও ইসরায়েল অনবরত যে চক্রান্তের জাল বুনছে, ইরান তার প্রতিটি চাল নস্যাৎ করতে প্রস্তুত। ইরান আজ আর কোনো রক্ষণাত্মক শক্তি নয়, মধ্যপ্রাচ্যের একক আধিপত্যবাদী নায়ক। লাল পতাকা উড়িয়ে শত্রুদের ঘায়েল করার যে শপথ তেহরান নিয়েছে তা কোনো ফাঁকা বুলি নয়। ভৌগোলিক অবস্থান, সামরিক তেজ আর অদম্য সাহসের ওপর ভর করে ইরান আজ মার্কিন ইসরায়েল অক্ষের সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছে। একটি যুদ্ধবিমান পড়ে যাচ্ছে আকাশ থেকে। প্যারাশুটে ঝুলে থাকা পাইলট শেষবারের মতো তাকালেন ওপরের দিকে, আর যা দেখলেন তা তাকে ফিরিয়ে নিয়ে গেল বাস্তবতা থেকে দূরে। আকাশ জুড়ে ভাসছে এক জীবন্ত জেলিফিশ, তার শরীর থেকে ঝুলছে অসংখ্য তাঁবু। কিন্তু এটা কোনো এলিয়েন নয়, এটা ইরানের ড্রোন বহর। আর এই দৃশ্যই এখন কাঁপন ধরিয়ে দিয়েছে মার্কিন সামরিক গোয়েন্দা মহলে। 3 এপ্রিলের ঘটনা। ইরানের আকাশে ভূপাতিত হলো একটি মার্কিন F-15 যুদ্ধবিমান। পুরো যুদ্ধে ইরানের ভূখণ্ডে এটাই যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হারানোর ঘটনা। বিমান থেকে বের হয়ে পড়া পাইলট পরে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে যা বর্ণনা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। তার ভাষায় একাধিক ড্রোন একসঙ্গে উঠছিল না, বরং তারা যেন একটাই জীবন্ত সত্তা। বড় ড্রোনের নিচে ঝুলে থাকা ছোট ছোট ড্রোন, ঠিক যেমন জেলিফিশের শরীর থেকে ঝুলে থাকা তার তাঁবুগুলো। মার্কিন সেনা সদস্যরা নাকি এই কৌশলকে রসিকতা করে বলেছেন সত্যিকারের এলিয়েন প্রযুক্তি। কিন্তু রসিকতার আড়ালে লুকিয়ে আছে এক গুরুতর সত্য। বিশেষজ্ঞরা বলছেন পাইলটের বর্ণনা মিলে যায় প্রযুক্তির জগতে যাকে বলে ওয়ান টু মেনি মেশ নেটওয়ার্কিং এর সঙ্গে। একজন অপারেটরের নিয়ন্ত্রণে একসঙ্গে চলতে পারে অসংখ্য ড্রোন, যারা নিজেদের মধ্যে সরাসরি তথ্য বিনিময় করে। একটা ড্রোন ধ্বংস হলেও পুরো নেটওয়ার্ক থেমে থাকে না, তথ্য মুহূর্তে পুনর্বিন্যস্ত হয়ে যায় বাকি ড্রোনগুলোর মধ্যে। রাডার জ্যাম করা, জিপিএস সিগন্যাল বিভ্রান্ত করা, শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া, সবকিছুই করতে পারে এই ঝাঁক একসঙ্গে নিখুঁত সমন্বয়ে। বিশ্লেষকদের ভাষায় এটা আকাশে ভাসমান এক জীবন্ত মাইনফিল্ড, যা শত্রুর জন্য পুরো আকাশ সীমাকেই করে তোলে বিপজ্জনক এক ফাঁদ। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই ধরনের সুসমন্বিত ড্রোন ছাঁদ আর ম্যাশ নেটওয়ার্কিং প্রযুক্তিতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশ রাশিয়া আর চীন বলে বিবেচিত হয়। তাই পাইলটের বর্ণনা যদি সত্যি হয় তাহলে এটাই ইঙ্গিত দেয় নিজের মিত্রদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে ইরান পৌঁছে গেছে যুদ্ধক্ষেত্রের এক নতুন মাত্রায়। যে দেশকে কয়েক মাস আগেও সাদামাটা সামরিক শক্তি ভাবা হতো, আজ তার আকাশযুদ্ধ কৌশল নিয়েই বিভক্ত হয়ে পড়েছে খোদ মার্কিন গোয়েন্দা সম্প্রদায়। উদ্ধার অভিযানও কম নাটকীয় ছিল না। পাইলটকে উদ্ধার করা হয় কয়েক ঘন্টার মধ্যে, কিন্তু অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা একদিনের বেশি সময় পাহাড়ি এলাকায় লুকিয়ে থেকে অবশেষে উদ্ধার পান। উদ্ধার অভিযান চলাকালে একটি 8-ton অ্যাটাক বিমানও ভূপাতিত হয়, যদিও তার পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পুরো ঘটনা প্রমাণ করে কতটা বিপজ্জনক আর বিশৃঙ্খল হয়ে উঠেছিল সেই অভিযান। ইউক্রেন যুদ্ধে যেমন সস্তা ড্রোন প্রথমবার ধ্বংস করেছিল ব্যয়বহুল যুদ্ধবিমান, ইরানও কি ঠিক তেমনই এক নতুন যুগের দরজা খুলে দিয়েছে। ইরান আর রাশিয়া দুই পক্ষই এই প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে অস্বাভাবিক রকম নীরব, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে জোরালো বার্তা দিচ্ছে প্রতিপক্ষকে। ভবিষ্যতের আকাশযুদ্ধ কেমন হবে সেটা আন্দাজ করাও এখন প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন। হরমুজ প্রণালীতে ইরানের ফাঁদ।
যুক্তরাষ্ট্রের কি এবার মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে? মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটি কেঁপে উঠল বিস্ফোরণে। যে যুদ্ধবিরতি সই হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে, তা যেন কাগজেই সীমাবদ্ধ থেকে গেল। প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে কি সত্যি কোণঠাসা করে ফেলেছে ইরান? 2026 সালের জুনে দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন, যার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া। কিন্তু চুক্তির কালি শুকানোর আগেই সম্পর্ক আবার তিক্ত হতে শুরু করে। ইরানের অভিযোগ, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নীরব দর্শকের ভূমিকায় থেকে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। তেহরানের ভাষায় এটাই সমঝোতার সবচেয়ে বড় লঙ্ঘন। সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ইরানের হাতে। কিন্তু মার্কিন নৌবাহিনী এই সরু জলপথে নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে নতুন করে মাইন ক্লিয়ারিং অভিযান চালিয়ে এবং বিকল্প নৌপথ খুলে কার্যত ইরানের নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ জানায়। তেহরানের দৃষ্টিতে এটি স্পষ্ট এক প্ররোচনা। চুক্তির শর্ত মেনে চলার বদলে যুক্তরাষ্ট্র যেন নতুন করে সংঘাত উস্কে দেওয়ার সুযোগ খুঁজছিল। এই প্রেক্ষাপটে আসে সেই সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি মাত্র 1 ঘন্টার ব্যবধানে কুয়েত ও বাহরাইন সহ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি ছিল যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি ভঙ্গের বিপরীতে প্রয়োজনীয় জবাব। মার্কিন কেন্দ্রীয় কমান্ড অবশ্য এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে একটি জাহাজের ড্রোন হামলার পরই তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং রাডার স্থাপনায় পাল্টা হামলা চালায়। তেহরানের বার্তা স্পষ্ট, হরমুজ প্রণালী দিয়ে অনুমোদনহীনভাবে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তা চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তার জবাব হবে আগের চেয়েও কঠোর। এই হুঁশিয়ারির পেছনে আছে বাস্তব অর্থনৈতিক শক্তি। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সরু জলপথ দিয়েই যাতায়াত করে। জাতিসংঘের বাণিজ্য তথ্য বলছে, সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় বন্দরগুলোতে অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল প্রায় থমকে গেছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরান কেবল সামরিক শক্তি নয়, বরং ভৌগোলিক অবস্থানকেই এখন তাদের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। হরমুজ প্রণালী বন্ধ রাখা মানেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করা, যা যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী উভয়কে চাপে ফেলে। এই বাস্তবতাই যুক্তরাষ্ট্রকে বারবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে বাধ্য করেছে বলে তেহরানের দাবি। আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি একাধিকবার জানিয়েছেন, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে এই সক্ষমতা কতটা কাজে লাগানো হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইরান নয়, ইসরায়েলের আসল ভয় এখন তুরস্ক আর মিশর। কেন? দশকের পর দশক ধরে একটাই সমীকরণ চলে আসছিল, ইসরায়েলের 1 নম্বর শত্রু মানেই ইরান। পরমাণু কর্মসূচি, প্রক্সি মিলিশিয়া, হিজবুল্লাহ, সব রাস্তা তেহরানে গিয়ে শেষ হতো। কিন্তু এখন ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো অন্য একটি প্রশ্ন তুলছে। আগামী দশকে আসল চ্যালেঞ্জ কি ইরান নাকি অন্য কেউ? উত্তরটা চমকে দেওয়ার মতো, তুরস্ক এবং মিশর। তুরস্ককে কেন হঠাৎ ভয় পাচ্ছে তেল আবিব? ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভে সম্প্রতি একটি সামরিক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সেখানে সরাসরি বলা হয়েছে, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, এটি এমন একটি সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে পরিণত হচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে সক্ষম। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান। কয়েক লাখ সক্রিয় সেনা, আধুনিক যুদ্ধ সক্ষমতা, বিস্তৃত সামরিক অবকাঠামো, এটুকু হয়তো আগেও জানা ছিল। কিন্তু ইসরায়েলি বিশ্লেষকদের ঘুম কাটছে অন্য একটি বিষয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্প। একসময় বিদেশি অস্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল এই দেশটি এখন নিজেদের সামরিক চাহিদার প্রায় 80% দেশীয় প্রযুক্তিতে মেটাচ্ছে। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াজান, নৌ প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রে আঙ্কারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তুর্কি ড্রোনের কথা তো এখন পুরো বিশ্বই জানে। ইউক্রেন থেকে আজারবাইজান বিভিন্ন সংঘাতে বাইরাক্তার ড্রোন যেভাবে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে, সেটা নতুন করে সামরিক ভূগোলের হিসাব লিখিয়ে দিচ্ছে।
ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া সব জায়গায় তুরস্কের সামরিক প্রভাব ছড়িয়ে পড়ছে। কিন্তু শুধু অস্ত্র নয়, ইসরায়েলি বিশ্লেষকরা আরও বেশি চিন্তিত তুরস্কের কূটনৈতিক আক্রমণাত্মকতা নিয়ে। গাজা ইস্যুতে এরদোয়ানের কঠোর অবস্থান, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করার সুস্পষ্ট প্রচেষ্টা, এই সবকিছু মিলিয়ে তেল আবিব একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখছে। সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক নেতৃত্ব, একসাথে এই 4টি মাত্রায় যে দেশ এগিয়ে যাচ্ছে সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। মিশর শান্তি চুক্তির পরেও কেন যুদ্ধের আশঙ্কা? জেরুজালেমে অনুষ্ঠিত JMS ইন্টারন্যাশনাল পলিসি সামিটে হারুফ সেন্টারের প্রধান নির্বাহী আহমিয়াদ কোহেন একটি বিস্ফোরক মন্তব্য করলেন। আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। কথাটা শুনলে হোঁচট লাগে, কারণ ইসরায়েল ও মিশর 1979 সালেই ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে। 4 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চলছে, সিনাই অঞ্চলে একসাথে সন্ত্রাস দমন করেছে। তাহলে কোহেন কোন ভিত্তিতে এই পূর্বাভাস দিচ্ছেন? তার যুক্তি হলো, ইরান ও প্রতিরোধ শক্তির প্রভাব যদি কমে যায়, মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত শূন্যতা তৈরি হবে, আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। তখন যদি মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফেরে, কায়রো ও তেল আবিবের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন মোড় নেবে। এই মন্তব্যকে একা কোহেনের মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ মার্কিন গুপ্তচর বৃত্তি মামলায় দণ্ডিত সাবেক ইসরায়েলপন্থী বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই সতর্কবার্তা দিয়েছেন। ইরান দুর্বল হলে তুরস্ক ও মিশরই হবে ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল এখন একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপে আছে, গাজা, ইরান, লেবানন সীমান্ত। এই পরিস্থিতিতেই উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরায়েল। পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে কি দিল ইরান? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে আর চুপ থাকতে পারল না তেহরান। নিজেদের শক্তি অর্জনের লড়াইয়ে এক চুলো পিছিয়ে থাকতে রাজি নয় ইরান। আর তাই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এলো এমন এক ঘোষণা, যা শুনে পশ্চিমাদের বুক কাঁপতে বাধ্য। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে শুরু করলো তেহরান? আর ঠিক কবেই বা ঘটবে সেই উত্তাপ? টানা 40 দিন ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো সেই যুদ্ধে নিজেদের বিপুল ক্ষতি ডেকে এনেছে ইহুদিবাদীরা। আর এবার সেই ভুলের চরম মাসুল গুনতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা সহ পশ্চিমা দেশগুলো বারবার দাবি করে আসছিল, পারমাণবিক অস্ত্র তৈরির একদম তার প্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। দেশটির কাছে রয়েছে অন্তত 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। অর্থাৎ চাইলেই সেই ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করে ফেলতে পারে ইরান। আর এবারে সেই সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েই তেহরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই দেশটির সামনে। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র অর্জনই এখন ইরানের জন্য অপরিহার্য। এর মধ্য দিয়েই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাঝে ক্ষমতার এক ভারসাম্য তৈরি হবে, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সংঘাতে নামার আগে শত্রুরা বারবার ভাবতে বাধ্য হবে। যদিও এখনো ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঠিক এই মুহূর্তে ইহুদিবাদীরা বুকে কাঁপুন ধরানোর মতো আরেকটি তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময়ও যে থেমে থাকেনি ইরানের অস্ত্র উন্নয়নের যাত্রা, সে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, সেনাবাহিনী এবং সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC যৌথভাবে তৈরি করেছে আরও উন্নত মানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, আরাশ-2 এর মতো অত্যাধুনিক ড্রোনও তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ইরান। তার ভাষায়, খুব শীঘ্রই এসব অস্ত্রের আসল ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্বকে জানিয়ে দেবে তেহরান। আর এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে ইরান। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্য বাস্তবায়নে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আবারও তার চিরচেনা আগ্রাসী সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র। আর তেমনটা ঘটলে নাকি ইরানের আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। আমেরিকা
আমেরিকাকে তাদের নিজের মাঠে রুখে দিল ইরান। ওয়াশিংটনের সমস্ত সামরিক শক্তির দাপটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তেহরানের হাতে। কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন আর বাহরাইনে বাজতে থাকা সাইরেন আজ বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন শেষ, এখন রাজত্ব চলবে কেবল ইরানের। সবকিছু শুরু হয়েছিল স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে। আর এই স্ট্রেইট অফ হরমুজেই পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি কিকুর ওপর ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিল এই অঞ্চলের পানির প্রতিটি ফোঁটার ওপর তাদের নজরদারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের 10টি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালালেও তেহরানকে দমানো যায়নি, বরং মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরান যে পাল্টা আঘাত হেনেছে তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন মিত্রদের বুকে কাঁপন, কুয়েত ও বাহরাইনে আঘাত। আমেরিকার ওপর ইরানের এই কৌশলী ও বীরত্বপূর্ণ আঘাতের পর কাঁপন ধরাচ্ছে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের তথাকথিত মিত্রদের বুকে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ধেয়ে আসা ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশটির সামরিক বাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানালেও আকাশের বিস্ফোরণের শব্দ তাদের ভেতরে চরম আতঙ্ক তৈরি করেছে। বাহরাইন আরো বড় ধাক্কা খেয়েছে। বাহরাইন পুরো দেশ জুড়ে এখন বাজছে বিমান হামলার সাইরেন। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যেতে। বাহরাইনের ক্ষোভের মূল কারণ হলো ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, কিন্তু বাস্তবতা হলো বাহরাইন নিজেই আমেরিকার 5ম নৌবাহকে আশ্রয় দিয়ে এই অঞ্চলে ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে রেখেছিল। ইরান কেবল তার নিজের প্রতিরক্ষায় সেই হুমকির উৎসকে স্তব্ধ করে দিয়েছে। শান্তি চুক্তি ও ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা। কয়েকদিন আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি হয়েছিল। বিশ্ববাসী ভেবেছিল হয়তো এবার পরিস্থিতি শান্ত হবে, কিন্তু আমেরিকার স্বভাবজাত সাম্রাজ্যবাদী নীতি আর ইরানের ওপর হামলা সেই শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চুক্তি ভঙ্গ করতে চায়নি, কিন্তু আমেরিকা যখনই তাদের উপর আঘাত হানবে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। বাহরাইন অভিযোগ করছে যে ইরান ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ব্যাহত করছে। তবে আসল সত্য হলো আমেরিকা যখন এই অঞ্চলে তার সামরিক শক্তি প্রদর্শন করতে চায় তখন ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়। ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক এবং এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি। গ্লোবাল এনার্জি মার্কেট ও নতুন ভূ রাজনীতি ইরানের এই শক্ত অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এখন চরম অস্থিরতার মুখে। হরমুজ প্রণালী যদি ইরান সম্পূর্ণ বন্ধ করে দেয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতি। আমেরিকা ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। যুদ্ধে জিতেও যুক্তরাষ্ট্র কেন হেরে গেল ইরানের কাছে? ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, যুদ্ধ বিমান উড়ল, সবচেয়ে আধুনিক অস্ত্রভান্ডার নামানো হলো ময়দানে, তারপরও যুদ্ধ শেষে টেবিলে বসতে হলো যুক্তরাষ্ট্রকেই। ইরান কিন্তু সরে যায়নি এক পাও। প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন শেষমেশ যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো, আর ইরান কিভাবে সেই ঝড়ের মুখেও নিজের জায়গা ধরে রাখলো? যুদ্ধ মানে কি জয়? যুদ্ধ কি শুধু বোমা, ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান দিয়ে জেতা যায়, নাকি প্রকৃত জয় নির্ধারিত হয় রাজনৈতিক লক্ষ্য অর্জনের মাধ্যমে? বাইরের চোখে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আজও বিশ্বের সবচেয়ে আধুনিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন আর প্রকৃত রাজনৈতিক লক্ষ্য অর্জন এই দুটো কখনোই এক জিনিস নয়। ওয়াশিংটন এই অভিযানকে দেখাতে চেয়েছিল নিজেদের প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের পক্ষে টেনে আনার সুযোগ হিসেবে, কিন্তু যুদ্ধ শেষে সেই লক্ষ্য আদৌ কতটা পূরণ হলো সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পুরো পরিস্থিতি বোঝাতে একটি তীক্ষ্ণ শব্দ ব্যবহার করেছে, স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস, অর্থাৎ কৌশলগত অন্ধত্ব। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বারবার স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় বলে ধরে নেয়, অথচ দীর্ঘমেয়াদী রাজনৈতিক আর ভূ রাজনৈতিক পরিণতি হিসেব করতে গিয়ে বারবার পিছিয়ে পড়ে। ঠিক সেটি ঘটল ইরানের ক্ষেত্রেও। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়া এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের দিকে টেনে আনা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও বাস্তবতা বলছে অন্য কথা। ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই টিকে রইল। অঞ্চলের শক্তির ভারসাম্যেও এলো না কোনো বড় পরিবর্তন, উল্টো জন্ম নিল নতুন নতুন নিরাপত্তা সংকট, যার বড় খরচ এখন বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই।
এই যুদ্ধের সবচেয়ে ভারী মূল্য চোকাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের পকেট থেকে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি আর লজিস্টিক সক্ষমতা ধরে রাখতে ওয়াশিংটনকে ঢালতে হচ্ছে বিপুল অর্থ। শুধু তাই নয়, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য আর বৈশ্বিক অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন চাপ, যার আঁচ লাগছে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের গায়ে। কূটনৈতিক ফ্রন্টেও চাপ কম নয়। যে সংকট তৈরিতে নিজেদের ভূমিকা ছিল, সেই সংকট সামাল দিতেই এখন বিপুল রাজনৈতিক শক্তি খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই সংকুচিত হয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। একদিকে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি আর ভেতরে ভেতরে বাড়তে থাকা রাজনৈতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। ডিফেন্স ওয়ানের বিশ্লেষণে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, পশ্চিমা জোটের ভেতরকার দূরত্ব। ইউরোপের অনেক দেশের ধারণা, যুক্তরাষ্ট্রের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তে তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি, অথচ যুদ্ধের অর্থনৈতিক আর নিরাপত্তাগত বোঝা তাদেরও কাঁধে নিতে হচ্ছে। ফলাফল, দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের নেতৃত্বের প্রতি মিত্রদের আস্থা টলে যাওয়ার আশঙ্কা এখন বাস্তব। ইয়া হোসেন, শত্রুর রক্তচক্ষু উপড়ে ফেলতে তৈরি ইরান। শত্রুরা ভেবেছিল মেরুদণ্ড ভেঙে দেবে, তারা ভেবেছিল একটি আঘাতে স্তব্ধ করে দেবে তেহরানের গর্জন। কত বড় ভুল, কত বড় ঐতিহাসিক মূর্খতা। সাম্রাজ্যবাদী শক্তির কাপুরুষোচিত চক্রান্তে ৮৬ বছর বয়সী মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ ইরানকে দমাতে তো পারেনি, উল্টো গোটা পারস্য জুড়ে জ্বালিয়ে দিয়েছে এক অগ্নিকুণ্ড। তেহরানের আকাশে বাতাসে এখন আর শুধু শোকের ছায়া নেই, সেখানে এখন উঠছে প্রতিরোধের বারুদ। প্রতিটা ইরানের চোখে এখন অদম্য প্রতিশোধের আগুন। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাদামি বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, এই জাতি কোনো পরিস্থিতিতেই মাথা নত করার জন্য তৈরি হয়নি। শত্রুর প্রতিটি রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অজয় শক্তির বার্তা নিয়ে গর্জে উঠেছে বীর দর্পে এগিয়ে চলা ইরানি জাতি। শত্রুপক্ষ হয়তো ভেবেছিল নেতার বিদায়ের পর ইরান দিশেহারা হয়ে পড়বে, কিন্তু তারা ভুলে গেছে এই জাতি শাহাদাতের রক্ত দিয়ে ইতিহাস লিখতে জানে। আয়াতুল্লাহ আলী খামেনির পুরো জীবনটাই ছিল সাহস, ত্যাগ আর দূরদর্শিতার এক বিরল উপাখ্যান। তিনি শুধু ইরানের নেতাই ছিলেন না, বিশ্বজুড়ে শোষিত ও মজলুম মানুষের জন্য ছিলেন এক অনুপ্রেরণার মশাল। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। ১,৫০,০০,০০০ ঢল, বিশ্বের বুকে সবচেয়ে বড় শক্তির প্রদর্শন। ৪ জুলাই থেকে শুরু হওয়া এই দাফন প্রক্রিয়া কেবল কোনো শোক প্রকাশের আনুষ্ঠানিকতা নয়, এটি আসলে বিশ্বের বুকে ইরানের শক্তির এক ভয়ঙ্কর ও বিশাল প্রদর্শন। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় সমবেত হতে যাচ্ছে ১৫ থেকে ২০ মিলিয়ন, হ্যাঁ, প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষ। বিশ্ববাসী তাকিয়ে দেখবে, নেতার বিদায় মানেই বিপ্লবের সমাপ্তি নয়, বরং এটি সাম্রাজ্যবাদের পতন ঘণ্টার এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। এই ঐতিহাসিক মহাযাত্রা তেহরান থেকে শুরু হয়ে পৌঁছাবে পবিত্র শহর কোমে। সেখান থেকে সীমানা পেরিয়ে এই প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়বে ইরাকের কারবালা ও নাজাফের মতো ঐতিহাসিক স্থানগুলোতে। আগামী ৯ জুলাই মাশহাদে চূড়ান্ত সমাধিস্থ করার আগ পর্যন্ত প্রতিটি রাজপথ পরিণত হবে মানুষের উত্তাল সমুদ্রে। ইরাক ও ইরানের এই অভূতপূর্ব যৌথ গণসমায়েত আসলে মার্কিন ইসরায়েলি ঐক্যের সমস্ত অপপ্রয়াসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক অঘোষিত যুদ্ধের মুহুরা। আকাশ, স্থল ও জলসীমা সিল্ড, ভুল হিসাব করলেই ধ্বংস। ইরানের বীর সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই দেশের সীমান্ত সুরক্ষায় জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। স্থলভাগ থেকে পারস্য উপসাগরের জলসীমা, এমনকি আকাশের প্রতিটি ইঞ্চি এখন ইরানি সেনার নিশ্ছিদ্র এবং কঠোর নজরদারিতে। ক্ষেপণাস্ত্রের ট্রিগারে হাত রেখে প্রস্তুত রয়েছে রিভলিউশনারি গার্ডস। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া স্পষ্ট ভাষায় বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি কোনো দেশ বা বহির শক্তি ইরানের এই শোকের আবহাওয়াকে দুর্বলতা মনে করে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করতে আসে, তবে তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, নির্মম ও কঠোরতম জবাব। মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে পারে শত্রুর ঘাঁটি। ফেব্রুয়ারি মাসের সেই কালো দিন এবং ইরানের নতুন সূর্যোদয়। ফেব্রুয়ারি মাসের সেই কালো দিনে যুদ্ধের প্রথম আঘাতেই ইরান হারিয়েছিল তার অভিভাবককে, কিন্তু রক্তে যার প্রতিরোধ, তাকে কি আর বুলেটে দমানো যায়? এই আঘাত ইরানের প্রতিটি নাগরিককে আরো বেশি সংহতিবদ্ধ করেছে, বুকের ভেতর জ্বালিয়ে দিয়েছে এক অপরাজেয় দেশপ্রেমের স্ফুরণ। ইরানের গোপন অস্ত্র ভান্ডার, যুদ্ধের মাঝেই তৈরি হলো নতুন প্রজন্মের মারণাস্ত্র। ৪০ দিন ধরে বোমার আঘাত সামলাতেও ইরানের বিজ্ঞানীরা থামেননি। গবেষণাগারের আলো নেভেনি, কারণ তেহরান জানে যুদ্ধ শুধু ময়দানে জেতা যায় না, জিততে হয় প্রযুক্তিতেও। শত্রুর চাপে শান করা তলোয়ার।
ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ভেবেছিল ধারাবাহিক সামরিক চাপে ইরানকে হাঁটু গাড়তে বাধ্য করা যাবে, কিন্তু হিসাবটা উল্টে গেছে। ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া সরাসরি জানিয়ে দিয়েছেন, সংঘাতের 40টি দিনই শুধু যুদ্ধ নয়, একই সাথে চলেছে নতুন প্রজন্মের ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। এমনকি যুদ্ধের শেষ পর্যায়ে সেই নতুন ড্রোন সরাসরি অপারেশনেও নামানো হয়েছে। শত্রু রকেট মাথার উপর পড়ছে আর ইরানের প্রকৌশলীরা তখনও নতুন অস্ত্রের নকশা আঁকছেন। এটাই ইরানের আসল শক্তি। আরাশ-2 চেয়েও শক্তিশালী নতুন ড্রোনের রহস্য। ইরানের আরাশ-2 ড্রোনের নাম আন্তর্জাতিক সামরিক মহলে আগেই আলোড়ন তুলেছিল, কিন্তু আকরাম মিনিয়া দাবি করছেন সম্প্রতি যুদ্ধে ব্যবহৃত নতুন ড্রোনগুলো আরাশ-2 চেয়েও উন্নত। কতটা উন্নত সেটা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি, আর এই রহস্যটাই সবচেয়ে বড় বার্তা। কারণ যে অস্ত্রের পুরো সক্ষমতা প্রতিপক্ষ জানে না, সেই অস্ত্রই সবচেয়ে ভয়ঙ্কর। ইরান ইচ্ছে করেই তা লুকিয়ে রাখছে। গবেষণাগারের প্রযুক্তিকে অত্যন্ত কম সময়ের মধ্যে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা এটা প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা শিল্প এখন আর পশ্চিমের ওপরে নির্ভরশীল নয়, বরং নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। দুটো কৌশল, একটাই লক্ষ্য। ইরান এখন দুই পথে হাঁটছে। প্রথম পথ, দেশের ভেতরেই উন্নত অস্ত্র তৈরি, বাইরের নিষেধাজ্ঞা অবরোধ কোনো কিছুতেই দমানো যাচ্ছে না তেহরানের প্রতিরক্ষা শিল্পকে। সেনাবাহিনী ও আইআরজিসি দুই বাহিনীর ক্ষেপণাস্ত্রেই এসেছে নতুন প্রযুক্তিগত উন্নয়ন। দ্বিতীয় পথ, মিত্র দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা। একা নয়, জোট বেঁধে শক্তি বাড়ানো। এই দুই কৌশলের মিলিত ফলাফল হলো এমন একটি ইরান যাকে চাপে ফেলে দুর্বল করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। পারমাণবিক প্রশ্ন, 60% ইউরেনিয়ামের গল্প। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি নিশ্চিত করেছেন, ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। বিশ্লেষকরা বলছেন, এই ইউরেনিয়াম আরো সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। ইরান অবশ্য বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই পারমাণবিক অস্ত্র তৈরির। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানাচ্ছে, IRGC সংশ্লিষ্ট বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ সামলাতে ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন অপরিহার্য হয়ে উঠেছে। নিউ ইয়র্ক পোস্টও লিখেছে, শক্তিশালী প্রতিরোধ গড়েই সমান অবস্থান থেকে আলোচনার টেবিলে বসতে চায় তেহরান। অর্থাৎ পারমাণবিক শক্তি ইরানের কাছে এখন শুধু অস্ত্র নয়, এটা কূটনৈতিক দর কষাকষির হাতিয়ারও। ইসরায়েলের লাল রেখা, এই পুরো সমীকরণে একটি বড় ফ্যাক্টর হলো ইসরায়েল। নেতানিয়াহু সরাসরি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেওয়া হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধবিরতির আলোচনা চললেও পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এখনো তুঙ্গে। এই উত্তেজনাই আসলে ইরানকে আরো দ্রুত অস্ত্র বিকাশের দিকে ঠেলে দিচ্ছে।